নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর তুষারকান্তি আগস্তি। আজকে আমি আপনাদের সঙ্গে যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে ভাবছি, সেটা হলো বমি বা ভমিটিং। মূল আলোচনায় যাবার আগে আমি আমার সমস্ত শ্রোতা বন্ধুদের যে একটা বিষয় জানাতে চাই, সেটা হলো বাংলাতে লেখা আমার 4টে বই আছে। সেই বইগুলো হলো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তের কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড এবং অ্যানিমিয়া বা রক্তাল্পতা। আমি দৃঢ় বিশ্বাসী যে আমার এই বইগুলো সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালের সমস্ত সিস্টার্স, নার্সেস, প্যারামেডিক্যাল স্টাফস, সমস্ত হোমিওপ্যাথিক ডাক্তারবাবু, সমস্ত নন এমবিবিএস ডাক্তারবাবু যারা গ্রামে গঞ্জে রোগীদের অক্লান্ত সেবা দিয়ে থাকেন, তাদের খুব উপকারে আসবে। উচ্চ রক্তচাপ এই বইটা কিনতে গেলে ওপরে কিউআর কোডটা স্ক্যান করলে তার লিঙ্ক পেয়ে যাবেন, তার মাধ্যমে কিনতে পারেন। ডায়াবেটিস বইটা কিনতে গেলে আমাজনের এই লিঙ্কের মাধ্যমে কিনতে পারেন। রক্তের কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড বইটা কিনতে গেলে বার্তা প্রকাশনার সঙ্গে যোগাযোগ করতে হবে, কলেজ স্ট্রিটে। এদের অ্যাড্রেস নেটে পেয়ে যাবেন। অ্যানিমিয়া বা রক্তাল্পতা বইটা কিনতে গেলে কলেজ স্ট্রিটের টাইমলাইন প্রকাশনার সঙ্গে যোগাযোগ করতে হবে, নেটে এরও অ্যাড্রেস পেয়ে যাবেন। এবার আসা যাক মূল আলোচনায়, অর্থাৎ ভমিটিং বা বমির উপর আলোচনায়। এখানে একটা কথা জানিয়ে রাখি, ডাক্তারিতে এই ভমিটিংকে বলা হয় এমেসিস। সেই জন্য বমি বন্ধ করার সমস্ত রকম ওষুধগুলোকে বলা হয় অ্যান্টি এমেটিক ড্রাগস। এখন বমির উপর আমরা আমাদের এই আলোচনাটাকে দুটো ভাগে ভাগ করে নেব। প্রথম ভাগে আমরা আলোচনা করব বমি কেন এবং কিভাবে হয়। দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করব বমির চিকিৎসা। তাহলে এখন প্রথমে আমরা আলোচনা করব বমি কেন হয় এবং কিভাবে হয়। এখন বমি কেন হয় এবং কিভাবে হয় সেটা আলোচনা করতে গেলে আমাদের প্রথমে আমাদের ব্রেন কেমনভাবে কাজকর্ম করে সেটা জানতে হবে। আমরা জানি আমাদের ব্রেন আমাদের শরীরের সমস্ত কাজকর্মগুলোকে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করে। অতএব আমাদের শরীরের সেই প্রত্যেকটা কাজকর্মকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ব্রেনে একটা করে কন্ট্রোলিং এরিয়া বা সেন্টার থাকে। এই হলো একটা এরিয়া বা সেন্টার, এটা হলো মোটর সেন্টার বা এরিয়া। আমরা যে হাত পা নাড়ি, ওঠা বসা করি, দৌড়ই এবং কথা বলছি, ঢোক গিলছি, চোখ খুলছি, এই সবই কিন্তু ব্রেনের এই মোটর সেন্টার বা এরিয়ার দ্বারাই কন্ট্রোল বা নিয়ন্ত্রিত হয়। এটা হলো ব্রেনের সেন্সরি সেন্টার বা এরিয়া। আমাদের সমস্ত রকম অনুভূতি, যেমন স্পর্শ, ব্যথা, কোনো বস্তু গরম কি ঠান্ডা, সে সবই অনুভূতি ব্রেনের এই এরিয়ার দ্বারাই নিয়ন্ত্রিত হয়। চোখে আমরা যা দেখি সেটা ব্রেনের এই ভিজুয়াল সেন্টার দ্বারাই সম্ভব হয়। আমরা যে কানে শুনি সেটা ব্রেনের এই অডিটরি সেন্টারের দ্বারাই নিয়ন্ত্রিত হয় এবং সম্ভব হয়। সেই রকমই বমির জন্য আমাদের ব্রেনে একটা সেন্টার থাকে, তার নাম হলো ভমিটিং সেন্টার। এই ভমিটিং সেন্টার আমাদের বমিটাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রিত করে। এই ভমিটিং সেন্টার থাকে ব্রেনের ঠিক এই জায়গাটাতে। এটা হলো ব্রেনের ব্রেন স্টেম। এই ব্রেন স্টেমের আবার 3টে অংশ। এটা হলো মিড ব্রেন, এটা হলো পন্স এবং এটা হলো মেডালা অবলাঙ্গটা। ভমিটিং সেন্টার এই মেডালা অবলাঙ্গটার পেছনের দিকেই থাকে। এখানে ব্রেন স্টেমটাকে বড় করে দেখানো হয়েছে। এটা হলো থ্যালামাস বা হাইপোথ্যালামাস এরিয়া। এখানে সেরিব্রাল কর্টেক্স পোর্শনটাকে উড়িয়ে দেওয়া হয়েছে, তারপরে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস পোর্শনটা এক্সপোজড হয়ে গেছে। তার তলায় এটা হচ্ছে মিড ব্রেন, এটা হচ্ছে পন্স এবং এটা হচ্ছে মেডালা অবলাঙ্গটা। ভমিটিং সেন্টার ঠিক মেডালা অবলাঙ্গটার পেছনের দিকেই থাকে। এই ভমিটিং সেন্টারের কাছাকাছি আরো দুটো সেন্টার থাকে, সে দুটোর নাম হলো কেমো রিসেপ্টর ট্রিগার জোন বা সিটিজেড এবং
নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটারিয়াস বা এনটিএস। এই দুটো সেন্টার ঠিক সাবস্টেশনসের মতো কাজ করে, অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গা থেকে যখন ইম্পালস জেনারেট হয়ে ভমিটিং সেন্টারে ঢোকে এবং ভমিটিং সেন্টার স্টিমুলেটেড হয়ে যায় তখন আমাদের বমি হয়। কিন্তু সমস্ত ইম্পালসগুলো ভমিটিং সেন্টারে ঢোকার আগে এই দুটো সেন্টারে এসে পৌঁছায়, সেখানে ওই ইম্পালসগুলোর সিভিয়ারিটি কমে বা বাড়ে, তারপর ওইগুলো ভমিটিং সেন্টারের মধ্যে ঢোকে এবং ভমিটিং সেন্টার স্টিমুলেটেড হয়। এখানে আমরা দেখাচ্ছি ব্রেনের আণবিক গঠন বা মাইক্রোস্কোপিক ছবি। কারণ বমি কেন হয়, কিভাবে হয় এবং বমির চিকিৎসা কিভাবে করা হয় সেটা জানার জন্য এই জানাটা খুবই জরুরি। আমরা জানি ব্রেনের সেলগুলোকে বলা হয় নিউরন। এইগুলো হচ্ছে একটা একটা নিউরন, এবং একটা ব্রেন মিলিয়নস অফ নিউরন দিয়ে তৈরি, এবং এই নিউরনগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকে তাদের বিভিন্ন ফাইবারসের মধ্য দিয়ে। এখানে আমরা দেখাচ্ছি দুটো নিউরনের ছবি। এই নিউরনগুলো দেখতে একদম লম্বাটে হয়, তার এইটাকে বলা হয় সেল বডি। তার থেকে যে ছোট ছোট ব্রাঞ্চগুলো বেরোয় সেগুলোকে বলা হয় ডেনড্রাইট, এবং প্রত্যেকটা নিউরন থেকে যে একটা মাত্র লম্বা ব্রাঞ্চ বেরোয় তাকে বলা হয় অ্যাকশন। এই অ্যাকশন অন্য একটা নিউরনের ডেনড্রাইটের সঙ্গে সংযোগ স্থাপন করে। এই সংযোগ স্থাপনের জায়গাটাকে বলা হয় সাইনাপস। এই সাইনাপসের কার্যকলাপ জানাটা খুবই প্রয়োজন, তা নাহলে আমরা ভমিটিং কেন হয়, কিভাবে হয় এবং ভমিটিংয়ের চিকিৎসা কিভাবে করা হয় সেটা বোঝা সম্ভব হবে না। তাহলে আমরা জানলাম সাইনাপস কাকে বলে। এই সাইনাপস হলো দুটো নার্ভ সেল বা নার্ভ ফাইবারের সংযোগস্থল। এই সাইনাপসগুলোর দ্বারা নিউরনগুলো পরস্পরের সাথে সংযোগ স্থাপন করে এবং মিলিয়নস ইলেকট্রিক্যাল সার্কিট তৈরি করে। আমাদের শরীরের কোনো একটা কাজকে নিয়ন্ত্রণ করার জন্য এদের মধ্যে থেকে কয়েক শত সার্কিট একসাথে কোঅর্ডিনেটেড ভাবে কাজ করে এবং ওই কাজটাকে নিয়ন্ত্রণ করে। এখন আমরা আসব ভমিটিংয়ে যে সার্কিটগুলো অংশগ্রহণ করে বা ভমিটিংকে যে সার্কিটগুলো নিয়ন্ত্রণ করে সেই সার্কিটগুলোর সম্বন্ধে। তাহলে আমরা জানলাম যে সার্কিটের প্রধান অংশ হলো সাইনাপস, অর্থাৎ দুটো নার্ভের সংযোগস্থল। এখানে একটা সাইনাপসকে বড় করে দেখানো হয়েছে। এই হলো একটা সাইনাপস, এই হলো একটা নার্ভ ফাইবারের শেষ প্রান্ত, আর এই হলো আর একটা নার্ভ ফাইবারের শুরু। একটা নার্ভ ফাইবার যখন আরেকটা নার্ভ ফাইবার সঙ্গে সংযোগ স্থাপন করে সেখানে কিন্তু নার্ভ ফাইবার দুটো পরস্পর সঙ্গে টাচ করে বা স্পর্শ করে থাকে না। দুটো নার্ভ ফাইবারের মধ্যে একটা গ্যাপ থাকে, এই গ্যাপটাকে বলা হয় সাইন্যাপটিক ক্লেফট। এই গ্যাপ থাকার জন্য যখন ইম্পালস শরীরের বিভিন্ন জায়গা থেকে উৎপন্ন হয়ে ভমিটিং সেন্টারে যাওয়ার আগে কিন্তু সোজাসুজি একটা নার্ভ ফাইবার থেকে অন্য নার্ভ ফাইবারের মধ্যে দিয়ে চলে যেতে পারবে না। ফলে কি ঘটনা ঘটে, যখন ইম্পালস জেনারেট হয়ে শরীরের বিভিন্ন জায়গা থেকে জেনারেট হয়ে নার্ভ ফাইবার বরাবর ওই নার্ভ ফাইবারের শেষ প্রান্তে এসে পৌঁছয়, তখন ওই নার্ভ ফাইবারের শেষ প্রান্ত থেকে কিছু কেমিক্যাল বেরোয়, সেগুলোকে বলা হয় নিউরো ট্রান্সমিটার। এই নিউরো ট্রান্সমিটার বেরোনোর পরে ওই গ্যাপটাকে পূরণ করে দেয় এবং তখন ইম্পালস একটা নার্ভ ফাইবার থেকে অন্য নার্ভ ফাইবারের মধ্যে দিয়ে পাস করে চলে যায়। আমাদের শরীরের বিভিন্ন কাজকে নিয়ন্ত্রণ করার জন্য অংশগ্রহণকারী বিভিন্ন সার্কিটে অবস্থিত সাইনাপসগুলোতে কিন্তু বিভিন্ন রকমের নিউরো ট্রান্সমিটার বেরোয়। ভমিটিংয়ে অংশগ্রহণকারী সার্কিটগুলোতে যে সাইনাপসগুলো থাকে সেই সাইনাপসগুলোতে যে নিউরো ট্রান্সমিটারগুলো বেরোয় সেই ট্রান্সমিটারগুলো কিন্তু প্রধানত 5টা, এবং সেই প্রধান 5টা নিউরো ট্রান্সমিটার যারা ভমিটিংয়ের ইম্পালসগুলোকে একটা নার্ভ থেকে অন্য নার্ভ ফাইবারে যেতে সাহায্য করে সেই নিউরো ট্রান্সমিটারগুলো হলো 5-HT বা 5-হাইড্রোক্সিট্রিপটামিন, H বা হিস্টামিন, D বা ডোপামিন, ACH অ্যাসিটাইলকোলিন এবং P বা সাবস্টেন্স P।
ফলে শরীরের বিভিন্ন জায়গা থেকে ইম্পালস জেনারেট হয়ে যখন ভমিটিং সেন্টারের দিকে যাবে তখন কিন্তু এই 5টা নিউরোট্রান্সমিটার প্রধান ভূমিকা গ্রহণ করবে। এই নিউরোট্রান্সমিটারগুলো বেরোনোর পরে পরবর্তী নার্ভ ফাইবারের কিছু রিসেপ্টর থাকে, তাদের রেসপেক্টিভ রিসেপ্টরস। সেই নিউরোট্রান্সমিটারগুলো তখন ওখান থেকে বেরিয়ে এই রেসপেক্টিভ রিসেপ্টরগুলোর সঙ্গে যুক্ত হবে, তারপরেই কিন্তু ইম্পালস একটা নার্ভ ফাইবার থেকে অন্য নার্ভ ফাইবারের মধ্য দিয়ে পাস করে চলে যাবে এবং আলটিমেটলি ভমিটিং সেন্টারে গিয়ে পৌঁছবে। এই রিসেপ্টরসগুলো হলো 5-হাইড্রক্সিট্রিপটামিনের জন্য যে রিসেপ্টর দুটো থাকে, সেই রিসেপ্টর দুটো হলো 5-HT1A এবং 5-HT3। হিস্টামিনের জন্য যে রিসেপ্টরটা থাকে তার সেই রিসেপ্টরটার নাম হলো H1। ডি রিসেপ্টরের জন্য বা ডোপামিনের জন্য যে রিসেপ্টরটা থাকে সেই রিসেপ্টরটার নাম হলো D2। অ্যাসিটাইলকোলিন নিউরোট্রান্সমিটারের জন্য যে রিসেপ্টরটা থাকে সেই রিসেপ্টরটার নাম হলো M1 এবং সাবস্টেন্স পি নিউরোট্রান্সমিটারের জন্য যে রিসেপ্টরটা থাকে সেই রিসেপ্টরটার নাম হলো NK1। তাহলে আমরা জানলাম যে শরীরের বিভিন্ন কাজকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন সার্কিট থাকে এবং সেই সার্কিটগুলোতে অবস্থিত সাইনাপসগুলোতে বিভিন্ন নিউরোট্রান্সমিটার এবং তাদের রেসপেক্টিভ রিসেপ্টরস থাকে। অতএব ভমিটিং বা বমিতে অংশগ্রহণকারী সার্কিটগুলোতে যে অ্যান্টি বা নিউরোট্রান্সমিটারস এবং তাদের যে রেসপেক্টিভ রিসেপ্টরসগুলো থাকে সেগুলো হলো 5-HT বা 5-হাইড্রক্সিট্রিপটামিন এবং তার রেসপেক্টিভ রিসেপ্টরস দুটো হলো 5-HT1 এবং 5-HT3। অ্যাসিটাইলকোলিন বা ACH এবং তার রেসপেক্টিভ রিসেপ্টরস হলো M1। H বা হিস্টামিন নিউরোট্রান্সমিটারস এবং তার রেসপেক্টিভ রিসেপ্টরস হলো H1। ডি বা ডোপামিন নিউরোট্রান্সমিটার এবং তার রেসপেক্টিভ রিসেপ্টরস হলো D1 এবং পি বা সাবস্টেন্স পি নিউরোট্রান্সমিটার এবং তার রেসপেক্টিভ রিসেপ্টরস হলো NK1। এই হলো আমাদের ব্রেনের মেডালা অবল্যাঙ্কাতে অবস্থিত ভমিটিং সেন্টার এবং তার পাশে অবস্থিত কেমোরিসেপ্টর ট্রিগার জোন বা CTZ। আমরা জানি আমাদের শরীরের বিভিন্ন জায়গা থেকে ইম্পালস জেনারেট হয়ে যখন ওই ইম্পালসগুলো বিভিন্ন সার্কিটের মধ্য দিয়ে এসে ভমিটিং সেন্টারে এসে পৌঁছয় এবং ভমিটিং সেন্টার স্টিমুলেটেড হয়ে যায়, তখন আমাদের বমি হয়। এখানে আমি দেখাবো প্রধানত আমাদের শরীরের কোন কোন জায়গা থেকে ইম্পালস জেনারেট হয়ে ভমিটিং সেন্টারে এসে পৌঁছয় এবং আমাদের বমি হয়। শরীরের সমস্ত জায়গা থেকে সবথেকে প্রধান যে জায়গা থেকে ইম্পালস জেনারেট হয়ে ভমিটিং সেন্টারে এসে পৌঁছয় এবং আমাদের বমি হয় তার প্রধান জায়গাটা হলো স্মল ইন্টেস্টিন। যখন গ্যাস্ট্রোএন্টারাইটিস, ফুড পয়জনিং, ডিসেন্ট্রি, ডায়রিয়া প্রভৃতি হয় তখন আমাদের স্মল ইন্টেস্টিন থেকে ইম্পালস জেনারেট হয়ে ভমিটিং সেন্টারে এসে পৌঁছয় এবং আমাদের বমি হয়। আমাদের বমি হওয়ার প্রধান কারণ হলো স্মল ইন্টেস্টিনের বিভিন্ন রকমের অসুখ। ইন্টারনাল ইয়ার, আমাদের ইয়ারের ভেতর দিকে সব থেকে ভেতরের অংশটাকে বলা হয় ইন্টারনাল ইয়ার। ওখানে ভেস্টিবুল নামক একটা অংশ থাকে। যখন আমরা বাসে ট্রেনে যাই তখন ভেস্টিবুল থেকে ইম্পালস জেনারেট হয়ে ভমিটিং সেন্টারে এসে পৌঁছয় এবং তখন আমাদের বমি হয়। এই বাসে ট্রেনে যাওয়ার সময় যে বমি হয় এটাকে বলা হয় মোশন সিকনেস। ভার্টাইগো, আমাদের ব্রেনে সেরিবেলাম নামক একটা অংশ আছে, সে আমাদের শরীরের বিভিন্ন ব্যালেন্সটাকে রক্ষা করে। সেরিবেলামের কোনো অসুখের জন্য যখন ওখান থেকে ইম্পালস জেনারেট হয়ে ভমিটিং সেন্টারে যায় তখন আমাদের বমি হয় এবং তার সঙ্গে সঙ্গে মাথা ঘুরতে থাকে বা ভার্টাইগো হয়। পোস্ট অপারেটিভ, অপারেশনের পরে অপারেশনের জায়গা থেকে ইম্পালস জেনারেট হয়ে ভমিটিং সেন্টারে যায় এবং তখন বমি হয়। এছাড়াও অপারেশনের সময় অ্যানাস্থেসিসের জন্য যে সমস্ত ড্রাগসগুলো ব্যবহার করা হয় সেই অ্যানাস্থেটিক ড্রাগসগুলো ডাইরেক্টলি ব্লাডের মধ্য দিয়ে কেমোরিসেপ্টর ট্রিগার জোনে যায় এবং কেমোরিসেপ্টর ট্রিগার জোনকে স্টিমুলেট করে, সেখান থেকে ইম্পালস ভমিটিং সেন্টারে যায়, তখন আমাদের
অপারেশনের পরে বমি হতে থাকে। প্রেগন্যান্সিতে অনেক রকমের হরমোন রক্তের খুব তাদের লেভেল বেড়ে যায়, যেমন এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এইচসিজি প্রভৃতি। সেই হরমোনসগুলো ডাইরেক্টলি রক্তের মাধ্যমে সিটিজের সেন্টারে এসে পৌঁছায়, সিটিজের সেন্টারকে স্টিমুলেট করে, তারপরে ভমিটিং সেন্টার স্টিমুলেট হয় এবং আমাদের বমি হতে থাকে। প্রেগন্যান্সির প্রথম অবস্থার দিকে যে ভমিটিং হয় তাকে বলা হয় মর্নিং সিকনেস। ব্যাড স্মেল, ব্যাড সাইট, অ্যাংজাইটি। যখন কোনো লোকের খুব দুর্গন্ধ পায় তখন সেরিব্রাল কর্টেক্স থেকে বা অ্যাংজাইটি হলে থ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে ইম্পালস জেনারেট হয়ে ভমিটিং সেন্টারে এসে পৌঁছায়, তখন ভমিটিং হতে থাকে। কেমোথেরাপি, ক্যান্সারের জন্য যে অনেক রকম ড্রাগ ব্যবহার করা হয়, সেই ড্রাগগুলো কিন্তু খুব বমি করায়। সেই ড্রাগসগুলো ডাইরেক্টলি ভমিটিং সেন্টারে বা কেমোরিসেপ্টর টিকার জন্য এসে পৌঁছায় এবং ভমিটিং সেন্টার এবং কেমোরিসেপ্টর টিকার জন্য স্টিমুলেট করে এবং তখন খুব বমি হতে থাকে। হাই ফিভারের জন্য থ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে ইম্পালস জেনারেট হয়ে ভমিটিং সেন্টারে এসে পৌঁছায় এবং তখন খুব বমি হয়। ফলে বমি হওয়ার কারোর জন্য কোথায় কোথায় ইম্পালস জেনারেট হয় প্রধানত, সেটা আমি এখানে বোঝালাম। এখন আমরা আলোচনা করব বমির চিকিৎসা নিয়ে। আমরা জানি বমি বিভিন্ন কারণের জন্য হয় এবং তার প্রধান কারণ হলো অন্ত্রের বিভিন্ন অসুখ, যেমন ফুড পয়জনিং, গ্যাস্ট্রোএন্টেরাইটিস, ডিসেন্ট্রি, ডায়রিয়া ইত্যাদি। অতএব আমাদের প্রথম আলোচনা হবে অন্ত্রের কোনো অসুখের জন্য বমি হলে তার চিকিৎসা নিয়ে। এইসব ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইম্পালস ইন্টেস্টাইনস বা অন্ত্র থেকে উৎপন্ন হয়ে যখন কোনো একটা নির্দিষ্ট সার্কিটের মাধ্যমে ভমিটিং সেন্টারে গিয়ে পৌঁছয় এবং ভমিটিং সেন্টার স্টিমুলেটেড হয়ে যায়, তখন বমি হয়। আমরা আলোচনা করছি অন্ত্রের কোনো অসুখের জন্য বমি হলে সেই বমির চিকিৎসা নিয়ে। এখন অন্ত্র থেকে ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো উৎপন্ন হয়ে যে সার্কিটগুলোর মাধ্যমে ভমিটিং সেন্টারে গিয়ে পৌঁছয় এবং আমাদের বমি হয়, সেই সার্কিটে যে সাইনাপসগুলো থাকে, সেই সাইনাপসগুলো যে নিউরোট্রান্সমিটার এবং তাদের রেসপেক্টিভ রিসেপ্টরসগুলোর মাধ্যমে কাজ করে, সেই নিউরোট্রান্সমিটার এবং রিসেপ্টরসগুলো হলো 5-হাইড্রক্সিট্রিপটামিন বা 5-HT এবং তার রেসপেক্টিভ রিসেপ্টরসগুলো হলো 5-HT1 এবং 5-HT3। অতএব অন্ত্রের কোনো অসুখের জন্য বমি হলে তার প্রিন্সিপাল বা নীতি হলো এই 5-HT1 এবং 5-HT3 রিসেপ্টরসগুলোকে ব্লক করে দেওয়া। অতএব ডাক্তারবাবুরা অন্ত্রের কোনো অসুখের জন্য অর্থাৎ গ্যাস্ট্রোএন্টারাইটিস, ফুড পয়জনিং, ডিসেন্ট্রি, ডায়রিয়া প্রভৃতি অসুখের জন্য যখন বমির চিকিৎসা করেন, তখন এই 5-HT1 এবং 5-HT3 রিসেপ্টরসগুলোকে ব্লক করেন। এই 5-HT1 এবং 5-HT3 রিসেপ্টরসগুলোকে ব্লক করার জন্য যে ওষুধগুলো ডাক্তারবাবুরা ব্যবহার করেন, সেই ওষুধগুলো হলো অন্যানসেট্রন, গ্রানিসেট্রন, রামোসেট্রন এবং প্যালানোসেট্রন। এই চারটে সেট্রন গ্রুপের ড্রাগের মধ্যে সবথেকে বেশি ব্যবহার হয় এই অন্যানসেট্রন ড্রাগটা। বাজারে অন্যানসেট্রন ড্রাগটা জোফার, অনডেম, এমসেট নামে পাওয়া যায়। গ্রানিসেট্রন ড্রাগটা বাজারে গ্রানিসেট নামে পাওয়া যায়। রামোসেট্রন ড্রাগটা বাজারে নজিয়া নামে পাওয়া যায় এবং প্যালানোসেট্রন ড্রাগটা বাজারে প্যালানক্স নামে পাওয়া যায়। এখন আমরা আলোচনা করব বাসে বা ট্রেনে চড়লে যে বমি হয় সেই বমির চিকিৎসা নিয়ে। আমাদের কানে তিনটে প্রকোষ্ঠ আছে, তার মধ্যে একদম ভেতরের প্রকোষ্ঠটাকে বলা হয় ইন্টারনাল ইয়ার। সেই ইন্টারনাল ইয়ারে ভেস্টিবুল নামক একটা যন্ত্র থাকে। যখন বাসে বা ট্রেনে আমরা চড়ি তখন আমাদের শরীর দুলতে থাকে এবং তখন ভেস্টিবুল থেকে অনেকের ইম্পালস জেনারেট হয়ে কিছু নির্দিষ্ট সার্কিটের মাধ্যমে ভমিটিং সেন্টারে গিয়ে পৌঁছায়। তখন ভমিটিং সেন্টার স্টিমুলেটেড হয়ে যায় এবং তখন বমি হয়। ফলে বাসে বা ট্রেনে চড়ার জন্য
এই বমিকে বলা হয় মোশন সিকনেস, সিকনেস ডিউ টু মোশন। এখন এই যে সার্কিটের মধ্য দিয়ে ইম্পালসগুলো জেনারেট হয়ে ভমিটিং সেন্টারে গিয়ে পৌঁছয়, সেই সার্কিটে যে সাইনাপসগুলো থাকে, সেই সাইনাপসগুলো যে নিউরোট্রান্সমিটার এবং রিসেপ্টরগুলোর মাধ্যমে কাজ করে, সেই নিউরোট্রান্সমিটার এবং রিসেপ্টরসগুলো হলো এক অ্যাসিটাইলকোলিন বা ACH নিউরোট্রান্সমিটার এবং তার রেসপেক্টিভ রিসেপ্টরস হলো AM1 রিসেপ্টরস এবং হিস্টামিন বা H নিউরোট্রান্সমিটার এবং তার রেসপেক্টিভ H1 রিসেপ্টরস। অতএব এখন বাসে ট্রেনে যাতায়াত করলে যে বমি হয় তার চিকিৎসার প্রিন্সিপাল হলো, অথবা মোশন সিকনেসের চিকিৎসার প্রিন্সিপাল হলো ওই M1 এবং H1 রিসেপ্টরসগুলোকে ব্লক করে দেওয়া। তাহলে কি হবে, ইন্টারনাল ইয়ার বা ভেস্টিবিউলে ইম্পালস জেনারেট হলেও তারা কিন্তু ওই সার্কিট বা নার্ভ ফাইবারসগুলো বরাবর ভমিটিং সেন্টারে পৌঁছতে পারবে না এবং বমিও হবে না, ফলে মোশন সিকনেস কমে যাবে। এখন এই M1 রিসেপ্টরসগুলোকে ব্লক করার জন্য যে দুটো প্রধান ওষুধ আমরা ব্যবহার করি বা ডাক্তারবাবুরা ব্যবহার করেন, সেই দুটো ওষুধ হলো হায়োসিন এবং ডাইসাইক্লোমিন। এবং H1 রিসেপ্টরসগুলোকে ব্লক করার জন্য যে ওষুধগুলো মেনলি ব্যবহার করা হয় মোশন সিকনেস কমাবার জন্য, সেই ওষুধগুলো হলো প্রোমেথাজিনস, ডাইফেনহাইড্রামিন, ডাইমেনহাইড্রিনেট এবং মেক্লিজিনস। হায়োসিন বাজারে বুস্কোপান 10 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে পাওয়া যায় এবং ডাইসাইক্লোমিন বাজারে সাইক্লোস্প্যাস 20 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে পাওয়া যায়। প্রোমেথাজিন পাওয়া যায় বাজারে অ্যাভোমিন 25 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে। ডাইফেনহাইড্রামিন ইউজুয়ালি বাজারে পাওয়া যায় বেনাডিল 25 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে। ডাইমেনহাইড্রিনেট বাজারে পাওয়া যায় ড্রামামিন 50 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে এবং মেক্লিজিন বাজারে পাওয়া যায় প্রেগনিডক্সিন 25 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে, সেটা হলো বাসে ট্রেনে যাতায়াত করার আগে মোশন সিকনেস শুরু হবার 30 মিনিট আগে কিন্তু এই ট্যাবলেটগুলো ব্যবহার করে খেয়ে নিতে হবে বা ব্যবহার করতে হবে। কারণ বাসে ট্রেনে যাতায়াত করার সময় একবার বমি শুরু হয়ে গেলে তখন এই ট্যাবলেটগুলো খেলে কিন্তু কোনো কাজ দেবে না। আমরা আলোচনা করছি বমির চিকিৎসা নিয়ে। এখন আমরা আলোচনা করব মাথা ঘোরালে যে বমি হয় তার চিকিৎসা নিয়ে। কারণে অকারণে অনেক সময় আমাদের মাথা ঘোরাতে থাকে, সব সময় তার কারণ বোঝা যায় না। ডাক্তারিতে এই মাথা ঘোরানোকে বলা হয় ভার্টাইগো। এই ভার্টাইগোতে যে নিউরাল সার্কিটগুলো কাজ করে এবং ওই নিউরাল সার্কিটগুলোতে যে সাইনাপসগুলো থাকে, সেই সাইনাপসগুলোতে যে নিউরোট্রান্সমিটার এবং রিসেপ্টরগুলোর মাধ্যমে কাজ করে, সেই নিউরোট্রান্সমিটার এবং রিসেপ্টরসগুলো হলো এক হিস্টামিন বা H নামক নিউরোট্রান্সমিটার এবং তার করেসপন্ডিং H1 রিসেপ্টরস। 2 অ্যাসিটাইলকোলিন বা ACH নিউরোট্রান্সমিটার এবং তার করেসপন্ডিং M1 রিসেপ্টরস। এবং 3 ডোপামিন বা D নামক নিউরোট্রান্সমিটার এবং তার করেসপন্ডিং D2 রিসেপ্টরস। অতএব ভার্টাইগোর চিকিৎসা হলো বা ভার্টাইগোতে যে বমি হয় তার চিকিৎসা হলো H1 রিসেপ্টরসগুলোকে ব্লক করে দেওয়া। ডাক্তারবাবুরা এই H1 রিসেপ্টরসগুলোকে ব্লক করেন সিনারিজিন নামক ট্যাবলেটের দ্বারা। বাজারে এই সিনারিজিন ট্যাবলেটটা ভার্টিগন নামে পাওয়া যায়। বাজারে ভার্টিগন 25 মিলিগ্রাম এবং 50 মিলিগ্রাম এই দুটো পাওয়ারে পাওয়া যায়। ভার্টাইগোতে যে বমি হয় সেই বমি বন্ধ করার জন্য ডাক্তারবাবুরা M1 রিসেপ্টরসগুলোকে ব্লক করেন ডাইমেনহাইড্রিনেট নামক ড্রাগের দ্বারা। বাজারে এই ডাইমেনহাইড্রিনেট ড্রাগটা গ্রাভল নামে পাওয়া যায়। এবং ভার্টাইগোর বমি বন্ধ করার জন্য ডাক্তারবাবুরা D2 রিসেপ্টরসগুলোকে ব্লক করেন প্রোক্লোরপেরাজিন নামক ড্রাগের দ্বারা। বাজারে এই প্রোক্লোরপেরাজিন নামটা পাওয়া যায় স্টেমেটিল নামে। এখন নতুন একটা ড্রাগ বেরিয়েছে ভার্টাইগোতে বমির জন্য এবং সেই ড্রাগটার নাম হলো বিটা হিস্টিন। বাজারে বিটা হিস্টিন পাওয়া যায় 5 মিলিগ্রাম এবং 10 মিলিগ্রাম। 5 মিলিগ্রাম এবং 10 মিলিগ্রাম এই দুটো পাওয়ারে পাওয়া যায়।
ভার্টিন নামে। এই ভার্টিন বাজারে দুটো পাওয়ারে পাওয়া যায়, 8 মিলিগ্রাম এবং 16 মিলিগ্রাম। এই বিটা হিস্টিন কিন্তু এই H1M1 এবং D2 রিসেপ্টরসগুলোকে ব্লক করে কাজ করে না। এই বিটা হিস্টিন ড্রাগটা ইন্টারনাল ইয়ারে যে ভেস্টিবুল থাকে, সেই ভেস্টিবুলের চারিদিকে যে ছোট ছোট ব্লাড ভেসেলসগুলো থাকে সেইগুলোকে ডাইলেট করে কাজ করে। কারণ সমস্ত যে ইম্পালসগুলো জেনারেট হয় এবং যেখান থেকে আমাদের ভাটাইগো হয় এবং ভাটাইগোর জন্য বমি হয়, সেই ইম্পালসগুলো কিন্তু ভেস্টিবুল থেকেই সমস্ত জেনারেট করে। সেই জন্য বিটা হিস্টিনকে ব্যবহার করা হয় ওই ভেস্টিবুলের চারিদিকে যে ব্লাড ভেসেলসগুলোকে ডাইলেট করার জন্য। আমরা আলোচনা করছি বমির চিকিৎসা নিয়ে। এখন আমরা আলোচনা করব ক্যান্সার কেমোথেরাপির সময় যে বমি হয় সেই বমির চিকিৎসা নিয়ে। আমরা জানি বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে যখন ক্যান্সারের চিকিৎসা করা হয়, অর্থাৎ ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করা হয়, তখন সেই চিকিৎসাকে বলা হয় ক্যান্সার কেমোথেরাপি। এই ক্যান্সার কেমোথেরাপির জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেই ওষুধগুলো খুবই টক্সিক হয়। এই ওষুধগুলো রক্তের দ্বারা বাহিত হয়ে এসে ব্রেনের কেমোরিসেপ্টর ট্রিগার জোন এবং ভমিটিং সেন্টারে পৌঁছলে ওই সেন্টারগুলো স্টিমুলেটেড হয়ে পড়ে এবং তখন রোগীর খুব বমি হয়। এখন এই বমির জন্য নিউরাল সার্কিটগুলো কাজ করে এবং সেই নিউরাল সার্কিটগুলোতে যে সাইনাপসগুলো থাকে সেই সাইনাপসগুলো যে নিউরোট্রান্সমিটার এবং রিসেপ্টরসগুলোর মাধ্যমে কাজ করে, সেই নিউরোট্রান্সমিটার এবং রিসেপ্টরসগুলো হলো সাবস্টেন্স পি এবং তার করসপন্ডিং রিসেপ্টরস NK1 রিসেপ্টরস, 2 5-হাইড্রক্সিট্রিপটামিন বা 5-HT নিউরোট্রান্সমিটার এবং তার করসপন্ডিং 5-HT1 এবং 5-HT3 রিসেপ্টরস এবং 3 ডোপামিন বা ডি নিউরোট্রান্সমিটার এবং তার করসপন্ডিং D1 রিসেপ্টরস। ফলে এখন ক্যান্সার কেমোথেরাপির জন্য বমি হলে তার চিকিৎসা হলো NK1 রিসেপ্টরসগুলোকে ব্লক করা এবং ডাক্তারবাবুরা এই NK1 রিসেপ্টরসগুলোকে ব্লক করার জন্য যে ড্রাগটা ব্যবহার করে থাকেন সেই ড্রাগটা হলো অ্যাপ্রেপিটেন্ট। এটা ক্যাপসুল হিসেবে পাওয়া যায় এবং 5-HT1 এবং 5-HT3 রিসেপ্টরসগুলোকে ব্লক করার জন্য ডাক্তারবাবুরা যে ওষুধটা ব্যবহার করে থাকেন সেই ওষুধটার নাম হলো অন্যানসেট্রন এবং D1 রিসেপ্টরসগুলোকে ব্লক করার জন্য ডাক্তারবাবুরা যে ওষুধটা ব্যবহার করে থাকেন সেই ওষুধটার নাম হলো মেটোক্লোপ্রোমাইড। এখন আমি আলোচনা করব গর্ভবতী মহিলাদের বমির চিকিৎসা সম্বন্ধে। কোনো মহিলা গর্ভবতী হলে প্রথম 3 থেকে 4 মাস তার খুব বমি হয়। গর্ভবতী অবস্থার প্রথম 3 থেকে 4 মাসে এই বমিকে বলা হয় মর্নিং সিকনেস। এই মর্নিং সিকনেস বা গর্ভাবস্থার প্রথম 3-4 মাসের এই বমির কারণ হলো একজন মহিলা গর্ভবতী হবার পরেই তার রক্তে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন প্রভৃতি হরমোনের মাত্রা খুব বেড়ে যায়। তারপর এই হরমোনসগুলো রক্তর দ্বারা বাহিত হয়ে এসে CTZ বা কেমোরিসেপ্টর ট্রিগার জোনে এসে পৌঁছায় এবং কেমোরিসেপ্টর ট্রিগার জোনকে স্টিমুলেট করে। তারপরে স্টিমুলাসগুলো CTZ থেকে ভমিটিং সেন্টারে পৌঁছায় এবং ভমিটিং সেন্টারকে স্টিমুলেট করে। তখন গর্ভবতী মহিলার খুব বমি হতে থাকে। মর্নিং সিকনেসের এই ধরনের বমিতে যে নিউরাল সার্কিটগুলো কাজ করে এবং সেই সার্কিটে যে সাইনাপসগুলো থাকে সেই সাইনাপসগুলো হিস্টামিন নামক নিউরোট্রান্সমিটার এবং তার করসপন্ডিং H1 রিসেপ্টরস এবং অ্যাসিটাইলকোলিন নামক নিউরোট্রান্সমিটার এবং তার করসপন্ডিং এই M1 রিসেপ্টরসগুলো মাধ্যমে কাজ করতে থাকে। অতএব এই মর্নিং সিকনেসের বমি বন্ধ করার উপায় হলো H1 এবং M1 রিসেপ্টরসগুলোকে বন্ধ করা। সেই জন্য ডাক্তারবাবুরা মর্নিং সিকনেসের চিকিৎসার জন্য H1 রিসেপ্টরসগুলোকে ব্লক করার জন্য
যে দুটো ড্রাগ ব্যবহার করে থাকেন সেই দুটো ড্রাগস হলো ডক্সিলামাইন এবং মেক্লিজিনস। ডক্সিলামাইন বাজারে ডক্সিনেট, গ্র্যাভিডক্স এবং আরও অন্যান্য অনেক নামে পাওয়া যায়। মেক্লিজিনস বাজারে প্রেগনিডক্সিনস, ডিডিগান এবং আরও অন্যান্য অনেক নামে পাওয়া যায়। অনেক সময় মর্নিং সিকনেসের এই বমির জন্য আলাদা কিছু সার্কিট কাজ করে এবং সেই সার্কিটগুলো ডোপামিন নামক নিউরোট্রান্সমিটার এবং 5-হাইড্রোক্সিট্রিপটামিন নামক নিউরোট্রান্সমিটারের মাধ্যমে কাজ করে। এখন ডোপামিন নিউরোট্রান্সমিটারের করেসপন্ডিং রিসেপ্টরসগুলো হলো D1 রিসেপ্টরস এবং 5-হাইড্রোক্সিট্রিপটামিন করেসপন্ডিং রিসেপ্টরসগুলো হলো 5-HT1 এবং 5-HT3। ফলে ডাক্তারবাবুরা যখন ডক্সিলামাইন এবং মেক্লিজিনস ব্যবহার করার পরেও মর্নিং সিকনেস বন্ধ হয় না, তখন ডাক্তারবাবুরা এই D1 রিসেপ্টরসগুলোকে ব্লক করার জন্য মেটোক্লোপ্রোমাইড ড্রাগটা ব্যবহার করেন এবং তাতেও বন্ধ না হলে বমি 5-HT1 এবং 5-HT3 রিসেপ্টরসগুলোকে ব্লক করার জন্য অন্যান্য সেটন ড্রাগস দুটো ব্যবহার করেন। এই হলো বমির ওপর আমার ছোট্ট আলোচনা এবং এই আলোচনা ধৈর্য সহকারে শোনার জন্য আমার সমস্ত শ্রোতা বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আমার বাংলাতে লেখা 4টি বই আছে এবং সেই 4টি বই হলো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তের কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড এবং অ্যানিমিয়া বা রক্তাল্পতা। এই বইগুলো বাংলাতে সহজ করে লেখা। আমার সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে বিনীত আবেদন বা অনুরোধ হলো এই বইগুলো পড়ার জন্য। আমার দৃঢ় বিশ্বাস এই বইগুলো সমস্ত প্যারামেডিক্যাল স্টাফ, সমস্ত হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এবং সমস্ত MBBS ডাক্তারবাবু যারা অক্লান্তভাবে গ্রামে রোগীদের সেবা করেন তাদের কাছে খুবই উপকারী হবে। এই উচ্চ রক্তচাপ বইটা কিনতে গেলে আপনাকে এই ওপরে QR কোডটা স্ক্যান করলে তার লিঙ্ক পেয়ে যাবেন। ডায়াবেটিস বইটা আপনি সহজেই আমাজন থেকে কিনতে পারবেন। এই ওপরে QR কোডটা স্ক্যান করলে তার লিঙ্ক পেয়ে যাবেন। রক্তের কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড বইটা কেনার জন্য আপনার বার্তা প্রকাশনের সঙ্গে যোগাযোগ করতে হবে। কলেজ স্ট্রিটে এদের অ্যাড্রেস এবং এই এদের অ্যাড্রেস আপনি নেটে পেয়ে যাবেন। এখনও এটা আমাজনে লিস্টিং হয়নি, শীঘ্রই এটা লিস্টিং হয়ে যাবে। এবং অ্যানিমিয়া বা রক্তাল্পতা বইটা কিনতে গেলে আপনাকে কলেজ স্ট্রিটের টাইমলাইন প্রকাশনার সঙ্গে যোগাযোগ করতে হবে। এদের অ্যাড্রেস সহজেই আপনি নেটে পেয়ে যাবেন। এই বইটাও শীঘ্রই আমাজনে লিস্টিং হয়ে যাবে, তখন আপনারা এই দুটো বই আমাজন থেকে কিনতে পারবেন। ধন্যবাদ।